প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি আমরা। আজকে যে বিষয়টি আমরা পড়ব সেটি হলো নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। আজকে আমরা পড়ব একটি কবিতা। আমরা আজকে তোমাদের মাঝে যেটি পড়ব সেটি হচ্ছে একটি কবিতা। প্রথমে আমরা আসি এই কবিতার নাম কি। কবিতার নাম হলো জীবন সঙ্গী। তোমরা একটা জিনিস মনে রাখবা, কোনো কবিতা পড়তে গেলে প্রথমে তোমরা তার নামটি সম্পর্কে আগে ভালোভাবে পড়বা। তার আগে তোমরা আরেকটি কাজ করতে পারো, তোমরা তোমাদের বইটি তোমাদের সামনে রাখতে পারো। এই বইটি তোমরা সামনে রাখো এবং আমরা সুন্দরভাবে পড়ব। আমরা প্রথমে আসি সঙ্গীত। আসলে এই সঙ্গীত শব্দটির অর্থ কি? এর অর্থ হচ্ছে গান। তাহলে আমরা যেটি পেলাম জীবন সঙ্গীত, অর্থ হচ্ছে জীবনের গান। তোমরা এটুকু অন্তত মনে রাখতে পারবা যে আমরা যেটি পড়লাম সেটি হচ্ছে জীবনের গান, সঙ্গীত। প্রথমেই প্রশ্ন হচ্ছে, এই কবিতাটি কে লিখেছেন? লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা কবির নাম পেলাম হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এনার জন্ম হয়েছে হুগলি জেলায়। আমরা অবশ্যই তার সম্পর্কে একটু জানবো আগে। যিনি একটি কবিতা লিখলেন তার সম্পর্কে এখন জানা আমাদের খুবই প্রয়োজন। আমরা প্রথমে জানলাম জন্ম জানবো আগে 1838 সালে। এরপরে দেখো মৃত্যু হয়েছে 1903 সালে। হেমচন্দ্র কেন বিখ্যাত? আমাদের এই জিনিসটাকে খুব জানতে হবে। তিনি কেন বিখ্যাত? এই যে বাংলা সাহিত্যে তার অবস্থান তিনি নিজেই করেছেন কোন জায়গা থেকে? তার সবচেয়ে বড় যেটি অর্জন সে করেছেন সেটি হচ্ছে বৃত্তসংজ্ঞা। এই বৃত্তসংজ্ঞা একটি মহাকাব্য। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তিনি এই বৃত্তসংজ্ঞাটি লিখেছেন। এরপরে আমরা আসি তার কিছু কাব্য। আশা কানন, বীরবাহু, চিন্তা তরঙ্গিনী। তার প্রত্যেকটি কাব্যের মাঝেই ফুটে উঠেছে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং জীবন সম্পর্কিত। তিনি বারবার জীবনকে খুব ধাক্কা মেরেছেন। জীবনকে তিনি সুন্দর করে মানুষের মাঝে জীবনের মূল্যটা কি, জীবনের মানে কি। আমরা তো জানি হেমচন্দ্র ছোটবেলা থেকেই অনেক কষ্টের মাঝে পড়ালেখা করেছেন। তিনি তার পড়ালেখার জীবনের যে কষ্টটা একসময় কি হয়েছে, গান হয়েছে, রিদম অফ লাইফ, ছন্দময় জীবন, জীবনের ছন্দ পতন ঘটবে। ঠিক তেমনটি জীবন সঙ্গীত কবিতায় এই বিষয়গুলো বারবার তোমাদেরকে ধাক্কা মারবে যে জীবনের ছন্দপতন, চলার পথে ছন্দপতন আসবে, কিন্তু তোমাদেরকে সেখান থেকে কখনো পিছিয়ে পড়া যাবে না। আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে জীবন সঙ্গীত কবিতার লাইনগুলো। এখানে কি চাচ্ছে বোঝাতে কবি? আমরা একটু পড়ি, আমরা কত সুন্দর করে পড়বো, জাস্ট শুধু মূল যে বিষয়গুলো সেগুলো পড়বো। একেবারে সমস্ত কবিতা আমরা পড়বো না। আমাদের এই কবিতাটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এই ধরনগুলো কি, তোমাদের কোন জিনিসগুলো কাজে লাগবে, ঠিক আমরা সেটি পড়বো। প্রথম যে লাইনটি আছে সেটি কি? বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে, এই জীবন নিশার সফল। দ্বারা পুত্র পরিবার তুমি কে, কে তোমার, বলে জীব করোনা ক্রান্ত। মানব জনম সার এমনও পাবে না আর, বাহ্য দৃশ্যে ফুল নারে মন, কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়। ওহে জীব কর আকিঞ্চন, করোনা সুখের আশা, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নেই। মূলত কবিতার জীবনের উদ্দেশ্যটা কি কবি আমাদেরকে বারবার সেই জায়গায় কাজ করেছেন। সংসারে সংসারী হতে বলেছেন,
আয়ু যেন শৈবালের নীর বলেছেন, অতীতের দুঃখের দিনে এই দিনগুলোকে মনে না রেখে নতুন করে পথ চলতে বলেছেন, এবং যারা মহাজ্ঞানী মহাজন তাদের যে পথ, এই পথটি আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। তোমরা দেখো বইয়ে শেষ লাইনগুলো, সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছে যাহা, সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। লাইনগুলো চমৎকার লাইনগুলো বলছে এখানে, যে সংসার কি এক যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে তোমাকে সবসময় সংগ্রাম করতে হবে। তুমি কি সংকল্প করেছ, সাধন করো তা, রত হয়ে নিজ নিজ কাজে, নিজের কাজটাকে সবচেয়ে বড় বেশি মূল্যায়ন করতে হবে। তোমরা এখন বই থেকে দেখো, আমরা যা পড়লাম এখানে আমরা এখন বলতে পারি যে আসলে জীবন সঙ্গীত কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ। তাহলে একটি জিনিস ক্লিয়ার হচ্ছে যে জীবন সঙ্গীত কবিতাটি একটি ভাবানুবাদ কবিতা। এটি দেখো, জীবন সঙ্গীত, আমরা এই যে কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ, আমরা এটি দেখলাম যে মার্কিন কবি হেনরি ওয়াটসন লংফ্লো এর এ সাম অফ লাইফ, এই কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। তাহলে আমরা জানলাম যে এ সাম অফ লাইফ কবিতার একটি কবিতার অংশ এগুলো। এরপর দেখো, তোমাদের আরেকটি কথা বলি, তোমরা যদি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে চাও, অবশ্যই তোমাদেরকে মূল যে বইটি, যে লাইনগুলো আছে, যেমন দ্বারা অর্থ কি, জীবাত্মা অর্থ কি, অনিত্য অর্থ কি, ধব্জা অর্থ কি, তোমাদের এগুলো পড়তে হবে। কাজে তোমরা কি করবা, তোমরা বইয়ের প্রত্যেকটি লাইন বাই লাইন পড়বা অর্থ সহ। তাহলে তোমার একটা জিনিস কি হচ্ছে, তুমি যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে তুমি সুন্দরভাবে তা দিতে পারবা। আমরা এই যে প্রশ্নগুলো লিখেছি, এই প্রশ্নগুলো সমস্ত প্রশ্নগুলো তোমার হচ্ছে অনুধাবনগুলো, তাই না? এবং এইগুলো তোমাদের আগে জানতে হবে। তুমি যদি এগুলো জানতে পারো তাহলে কবিতাটা সুন্দর হয়ে উত্তর দাও, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করতে পারবা। এগুলো হচ্ছে কবিতার একটি হার্ট। তুমি যদি এগুলো জানতে পারো তাহলে তুমি উত্তর করতে পারবা, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, উদ্দীপকটি যতই কঠিন হোক না কেন তুমি উত্তর করতে পারবা। তাহলে একটি কবিতার হার হচ্ছে এই প্রশ্নগুলো। তুমি অবশ্যই এই প্রশ্নগুলো আগে লিখবা সুন্দর করে, লিখে তারপরে উত্তরগুলো করবা। দেখো, এই জীবন নিশার স্বপন বলতে কবি কি বুঝিয়েছেন? জীবন নিশার স্বপন, রাতের স্বপ্নের মতো জীবন না। তুমি রাত্রি স্বপ্ন দেখলা, আবার সকালবেলা সেটা ভুলে যেতে পারো। তোমার জীবনটি কোনো স্বপ্নের মতো অসার না। তুমি যে স্বপ্ন দেখবা তোমাকে সেই স্বপ্নটিকে বাস্তবে রূপ দিতে হবে। বলা হয়েছে এখানে এই জীবন নিশার স্বপন, অনর্থক না, তোমার জীবনটা অনর্থক না। তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দান করার জন্য তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এখানে জাস্ট এই থিমটি এখানে আসবে। দেখো, এই যে মানব জনম সার, জীবন সঙ্গীত কবিতায় মানব জনম সার, এই জীবনটি একটি মূল্যবান, এই জীবনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাগুলি জাস্ট এখানে বলা হয়েছে। এই জনম সংসারে, এই জনম বা মানব জনমটি, এর যে সারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম, ভালোবাসা থাকবে, তার মাঝে নিজেকে, নিজের জায়গাটাকে ঠিক করতে হবে। দেখো কিভাবে ভাবের উন্নতি করা যায়, আবার বলছি কিভাবে ভাবের উন্নতি করা যায়। তোমরা একটা জিনিস দেখো তো, আমরা কবিতার শেষ যে লাইন চারটি পড়েছিলাম বা তিনটি, সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। তুমি যদি এই ভাবের উন্নতি করতে চাও, তো কি করতে হবে? তোমার যে ব্রত, তোমার যে রত, সেই রত বা ব্রতটাকে নিজ নিজ কাজে
তোমাকে নিজের কাজটাকেই সুন্দর করে করতে হবে, তাহলে কি হবে, এই ভাবের উন্নতি সাধন করা সম্ভব। দেখো, আরবির জন্য শৈবালের নীর, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন একটি এখানে। বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, মানুষের জীবনটি কি খুবই ক্ষণস্থায়ী। এই ছোট্ট একটা জীবন, আমরা কি বলি যে শ্যাওলা পাতার মতো জীবন, শ্যাওলার মতো জীবন। শ্যাওলার উপরে যখন শিশির বিন্দু পড়বে, হালকা রোদ উঠবে, আবার সেই রোদে কি হবে, শ্যাওলা পাতা থেকে শিশিরটি ঝরে পড়বে। একটি ছোট্ট জীবন। আমরা এর আগেও দেখেছি টু ড্যাফোডিল কবিতায় যে লাইফ ইজ সিম্পল, জীবনটা খুবই ক্ষণস্থায়ী, খুব অল্প একটা জীবন। দেখো, এরপর আসো জীবাত্মা অনিত্যময় কেন? তাহলে আত্মার কখনো মৃত্যু নেই, জীবের মৃত্যু আছে। তোমাদের এটি মনে রাখতে হবে যে জীবের মৃত্যু আছে, আত্মার কখনো মৃত্যু নেই। এই আত্মা, তোমার আত্মা তোমার কি চাচ্ছে, তোমাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আসি শেষে, সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে কেন? তোমরা অবশ্যই বুঝে গেছ যে এই সংসারের মাঝে দুঃখ কষ্ট থাকবে, তারপরে তোমাকে এই সংসারে যুদ্ধ করে টিকতে হবে। সংসারের যে যুদ্ধটি, যে জয় হবে, সেই জীবনে জয়লাভ করবে। দেখো, আমরা আবার পাচ্ছি এখানে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়। আমরা যদি দেখি যারা মহাজ্ঞানী, তাদের জীবন অনেক কষ্টের, হুট করে কেউ কখনো কোনো কিছু পেতে পারে না। এই পাওয়ার জন্য কষ্ট করতে হয়। তোমরা দুটি জিনিস মনে রাখবা, যেখান থেকে জ্ঞানমূলক পড়তে হবে এবং যেটি অনুধাবন, এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের চলে আসবে। এখন থাকলো কি প্রয়োগ, উচ্চতর দক্ষতা। তোমরা তোমাদের বইয়ে বারবার দেখেছ রবার্ট ব্রুস, তোমাদের বইয়ে একটি দেওয়া আছে সৃজনশীল, সেটি কথা বলি। কি দেওয়া আছে এখানে? রবার্ট ব্রুস যুদ্ধ হেরে গিয়ে বনে চলে যায়। তোমরা সেখানে সে কি শিক্ষা পেল? সেখান থেকে সে কি শিক্ষা পেল? মাকড়সা জাল বারবার বৃদ্ধ বাঁধতে পারছিল না। একসময় কি এই মাকড়সাটা কি করলো, সে এই জালটাকে বুনতে সক্ষম হলো। আবার রবার্ট ব্রুস ফিরে এলো, আবার যুদ্ধ করলো, সেই জয়লাভ করলো। কততম? সপ্তম বারে। তাহলে এখান থেকেই মানুষের ব্যর্থতা, যদি ব্যর্থতা বলি তাহলে এই কবিতার সঙ্গে সাদৃশ্য কোথায়? যদি কোনো মানুষ তার জীবনটাকে একেবারে তাচ্ছিল্যভাবে অবজ্ঞা করে, তবেই তার তুমি এখানে সে হেরে যাচ্ছে। এবং সে হারে মানে কি, সে সংসারে কখনো কোথাও তার স্থান হবে না। বৈসাদৃশ্য তুমি দেখো, সে এই কবি থেকে কি শিক্ষা নিচ্ছে? সে এই যে সংসার সমরঙ্গন, এগুলো সে সমস্ত কিছু একখানে নিয়ে সে যুদ্ধ করলো, সে গেম করবে। তোমাদেরকে একই জিনিস বলি, বারবার মনে রাখবা যে এই কবিতার জীবন সঙ্গীত, জীবনের মূল্যটা কোথায়, জীবনের পাওয়াটা কোথায়? জীবনটা কি খুব ক্ষণস্থায়ী? তা না, জীবন ক্ষণস্থায়ী না। যতক্ষণ থাকবা বেঁচে ততক্ষণই সংগ্রাম করতে হবে, তাহলে এটি ক্ষণস্থায়ী নয়। জীবনটাকে যুদ্ধ করার জন্য বিষয়গুলো খুব সুন্দর করে বারবার পড়বা এবং দেখ, তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা জানাবা, আমরা চেষ্টা করব এরপর নেক্সট ক্লাসে একটি ভালো ক্লাস দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।